নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। আমি রিয়া রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। 26শে বিজেপি ক্ষমতায় এলে বাংলায় উন্নয়নের জোয়ার বইবে। দমদমে দাঁড়িয়ে মোদির গ্যারান্টি দিলেন প্রধানমন্ত্রী। বন্ধ কারখানা খোলা, ইলেকট্রিক গাড়ির কারখানা সহ একাধিক প্রতিশ্রুতি। শুক্রবার 3টি মেট্রো রুটে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। হাওড়া ময়দান থেকে আরও সহজে সল্টলেক সেক্টর 5 রুটে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। কলকাতায় প্রধানমন্ত্রীর মেগা র্যালি, কটাক্ষ তৃণমূলের। ফেরাদ বললেন, বাংলার মানুষের মনে শুধুই রয়েছেন মমতা। 3টি নতুন মেট্রো রুট নিয়ে যাত্রীরা উচ্ছ্বসিত। মেট্রো রুটের উদ্বোধনের আগে প্রকাশ্যে আসলো ভাড়ার তালিকা। আভাস ছিল আগেই, এবার প্রধানমন্ত্রী সবার দিন নিজের গন্তব্য প্রকাশ্যে আনলেন দিলীপ ঘোষ। মোদি সফরের সকালেই বেঙ্গালুরু উড়ে গেলেন তিনি। মস্কো সফরের দ্বিতীয় দিনে ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ বিদেশমন্ত্রীর। তার আগে রুশ বিদেশমন্ত্রীর সঙ্গেও দ্বিপাক্ষিক সম্পর্কে নানাদিক আলোচনা হয়। শুক্রবার 3টি মেট্রো রুটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এবার থেকে হাওড়া ময়দান থেকে আরও সহজে সল্টলেক সেক্টর 5 রুটে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। রাজ্যে কলকাতা মেট্রোর নতুন রুট উদ্বোধন করতে কলকাতায় আসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে বিমানবন্দরে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি এবং মুখ্য সচিব মনোজ পন্থ। রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস ছাড়াও প্রধানমন্ত্রীর পাশে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই উদ্বোধনী অনুষ্ঠানে সামিল থাকার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে যশোর রোড মেট্রো স্টেশনে আসার অনুরোধ করা হয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রী সেই আমন্ত্রণে সাড়া দেননি। কলকাতা বিমানবন্দরে পৌঁছে প্রধানমন্ত্রী সরাসরি যশোর রোড মেট্রো স্টেশনে পৌঁছন। সেখানেই হয় উদ্বোধনী অনুষ্ঠান। যশোর রোড থেকে তিনি প্রথমে ট্রেনে উঠে জয় হিন্দ বিমানবন্দর স্টেশন পর্যন্ত যান। তারপর মেট্রোয় চেপেই আবার ফেরেন যশোর রোডে। आज पश्चिम बंगाल देश के उन राज्यों में शामिल हो चुका है जहां रेलवे का 100% बिजलीकरण हो चुका है। लंबे समय से पुरुलिया से हावड़ा के बीच मेमू ट्रेन की मांग कर रहे थे। भारत सरकार ने जनता की ये मांग भी पूरी कर दी है। आज पश्चिम बंगाल के अलग अलग रूट पर 9 वंदे भारत ट्रेनों का संचालन हो रहा है। इसके अलावा आप सबके लिए 2 अमृत भारत ट्रेन भी चल रही है। साथियों, बीते 11 साल में यहां भारत सरकार द्वारा अनेक बड़े हाईवे प्रोजेक्ट पूरे किए गए हैं। बहुत सारे प्रोजेक्ट पर काम जारी है। जब 6 लेन का कोना एक्सप्रेसवे बनकर तैयार हो जाएगा तो इससे पोर्ट की कनेक्टिविटी भी बेहतर होगी। শুক্রবার থেকেই হাওড়া ময়দান সল্টলেক সেক্টর 5 রুটের মেট্রোতে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। তবে কবি সুভাষ থেকে বেলেঘাটা ও নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর রুটে যাতায়াত করার জন্য অপেক্ষা করতে হবে কয়েকটা দিন। বৃহস্পতিবার রাতে বিবৃতি প্রকাশ করে আগেই জানিয়ে দিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, শুক্রবার সন্ধ্যা 6টা থেকে গ্রিন লাইনের হাওড়া ময়দান সল্টলেক সেক্টর 5 রুটে মেট্রো পরিষেবা চালু হবে। শনিবার থেকে পরিষেবা পাওয়া যাবে সকাল 6:30 থেকে রাত্রি 10টা পর্যন্ত। অন্যদিকে অরেঞ্জ লাইনের কবি সুভাষ রুটের পরিষেবা শুরু হবে চলতি মাসের 25 তারিখ অর্থাৎ সোমবার থেকে। ওই রুটে মেট্রো চলবে সকাল 8টা থেকে সন্ধে 8:28 পর্যন্ত। মেট্রো সূত্রে খবর, ইস্ট ওয়েস্ট মেট্রোর সেক্টর 5 ও হাওড়া ময়দানের মধ্যে সারাদিনে 186টি পরিষেবা পাওয়া যাবে। উল্লেখযোগ্যভাবে 1.5 বছর আগে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মাঝের অংশ উদ্বোধন করেছিলেন মোদি। তখন গঙ্গার তলা দিয়ে মেট্রোয় ভ্রমণও করেছিলেন তিনি। এবারে এলেন নতুন পথকে চালু করতে। হাই নিউজ নেটওয়ার্ক। বাঁচতে চাই বিজেপি, তাই কলকাতায় দাঁড়িয়ে 26শে নির্বাচনের স্লোগান রাজ্য বিজেপির হাতে তুলে দিয়ে গেলেন নরেন্দ্র মোদী। রাজ্যবাসীকে দিয়ে গেলেন একগুচ্ছ প্রতিশ্রুতি। 26শে নির্বাচনে বিজেপি সরকার গড়তে পারলে বাংলায় বইবে উন্নয়নের জোয়ার। দমদম সেন্ট্রাল জেলের মাঠে জনসভায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2026 में भाजपा सरकार बनाइए, हम बंगाल को डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी के
सपनों का बंगाल बनाएंगे। बंद पड़े कारखाने फिर से खुलेंगे, नया निवेश और नए कारखाने लगेंगे और दमदम फिर से इंडस्ट्रियल हब बनेगा। ये भाजपा का संकल्प है। विकसितो बांग्ला, মোদির গ্যারান্টি। দমদমের এই জনসভা থেকে বিজেপির কার্যত নির্বাচনী প্রচার শুরু করে দিলেন নরেন্দ্র মোদী। তীব্র ভাষায় আক্রমণ করলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। बंगाल में भाजपा आएगी तो रेल और मेट्रो का तेजी से विस्तार होगा। मैं तो चाहूंगा कि यहीं पर इलेक्ट्रिक व्हीकल से जुड़ा व्यापक इंफ्रास्ट्रक्चर बने। यहां बहुत बड़ी मात्रा में इन्वेस्टमेंट आए, नौजवानों को रोजगार मिले। ये तभी होगा जब यहां कानून का राज आएगा, जब यहां भ्रष्टाचार पर लगाम लगेगी और जब बंगाल में डबल इंजन की भाजपा सरकार होगी। साथियों, पश्चिम बंगाल के पास इतिहास और संस्कृति की भी अनमोल धरोहर है। ये बांग्ला विरासत विकसित बंगाल बनाने के अभियान को प्रेरणा देगी। নরেন্দ্র মোদীর ভাষণে উঠে আসে সংবিধান সংশোধন প্রসঙ্গ। হাই নিউজ নেটওয়ার্ক। কলকাতায় মেট্রো 3টি রুটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। তার আগে কলকাতার মেট্রো পরিকাঠামো প্রসারে নিজের ভূমিকার কথা এক্স হ্যান্ডেলে মনে করালেন মুখ্যমন্ত্রী। কলকাতায় মেট্রো 3টি রুটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে কলকাতা মেট্রো পরিকাঠামো প্রসারে নিজের ভূমিকার কথা এক্সে মনে করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্সে পোস্ট করে তিনি লিখেছেন, রেলমন্ত্রী থাকার সময় মহানগরের বিভিন্ন প্রান্ত জোকা, গড়িয়া, এয়ারপোর্ট, সেক্টর 5কে জুড়ে একটি ইন্টারসিটি মেট্রো গ্রিডের নকশা করা হয়েছিল। সেই অনুযায়ী একাধিক করিডোর পরিকল্পনা ও মঞ্জুরি, তহবিল যোগান এবং কাজের সূচনাও করেছিলাম। পোস্টে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে প্রকল্প বাস্তবায়নের অংশীদার হওয়ার কথাও উল্লেখ করেন মমতা। তার দাবি, রাজ্যের তরফে বিনামূল্যে জমি দেওয়া, রাস্তা তৈরি, উচ্ছেদ হওয়া বাসিন্দাদের পুনর্বাসন, নানা প্রশাসনিক জট কাটানো সবদিকেই সহযোগিতা করা হয়েছে। বিভিন্ন বাস্তবায়নকারী সংস্থার সমন্বয় সাধনে মুখ্য সচিবরা ধারাবাহিকভাবে বৈঠক ডেকেছেন বলেও জানান তিনি। রেলমন্ত্রী হিসেবে যে পরিকল্পনা করেছিলেন, মুখ্যমন্ত্রীত্বে এসে তারই পূর্ণতা দেখেছেন মমতা। পোস্টের শেষে মুখ্যমন্ত্রী লেখেন, কলকাতার মেট্রো বিস্তারের সঙ্গে তার পথ চলা দীর্ঘদিনের, আজ একটু নস্টালজিক হতে দিন। হাই নিউজ নেটওয়ার্ক। শুক্রবার 3টি মেট্রো রুটের উদ্বোধন, যাত্রীরা যথেষ্ট উচ্ছ্বসিত। মেট্রো রুটের উদ্বোধনের আগে প্রকাশ্যে ভাড়ার তালিকা। অবশেষে সেক্টর 5 থেকে হাওড়া ময়দানে চূড়ান্ত ভাড়ার তালিকা বসিয়ে দেওয়া হল স্টেশনগুলিতে। হাওড়া ময়দান থেকে সেক্টর 5-এর ভাড়া 30 টাকা রাখা হয়েছে। হাওড়া ময়দান থেকে যেহেতু এতদিন এসপ্ল্যানেডে নেমে অন্যান্য দিকে যাওয়া গিয়েছে, তাই সেই মেট্রো স্টেশনগুলি থেকে হাওড়া ময়দানের ভাড়া ইতিমধ্যেই সকলের জানা, তাই আলাদা করে সেগুলি উল্লেখ করা হয়নি। নতুন যে স্টেশনগুলি তৈরি হয়েছে সেগুলি থেকে হাওড়া ময়দানের ভাড়া জানানো হলো। হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে সেক্টর 5 মেট্রো স্টেশনের ভাড়া 30 টাকা। হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে করুণাময়ী মেট্রো স্টেশনের ভাড়া 30 টাকা। হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের ভাড়া 30 টাকা। হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে সিটি সেন্টার মেট্রো স্টেশন 30 টাকা। হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে বেঙ্গল কেমিক্যাল মেট্রো স্টেশন 30 টাকা। হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে সল্ট লেক স্টেডিয়াম 20 টাকা। হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে ফুলবাগান মেট্রো স্টেশনের ভাড়াও থাকছে 20 টাকা। হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে শিয়ালদা মেট্রো স্টেশন 20 টাকা। হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে ভিআইপি বাজার মেট্রো স্টেশন 50 টাকা।
হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে ঋত্বিক ঘটক মেট্রো স্টেশন 50 টাকা। হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশনের ভাড়াও থাকছে 50 টাকা। শুক্রবার রাজ্যে প্রধানমন্ত্রী, আর তার হাতেই উদ্বোধন মেট্রোর নতুন 3টি রুটের। এর মধ্যে সবথেকে বেশি চর্চা চলছে এই হাওড়া সেক্টর 5 নিয়েই। হাই নিউজ নেটওয়ার্ক। সংবিধান সংশোধনী বিল নিয়ে সংসদীয় যৌথ কমিটিতে কোনো প্রতিনিধি রাখবে না তৃণমূল কংগ্রেস। 130তম সংবিধান সংশোধনী বিলের বিরোধিতায় লোকসভার পর রাজ্যসভাতেও তীব্র প্রতিবাদ জানালো তৃণমূল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগানও দিয়েছেন দলের সাংসদরা। সংবিধান সংশোধনী বিল নিয়ে সংসদীয় যৌথ কমিটিতে কোনো প্রতিনিধি রাখবে না তৃণমূল কংগ্রেস। 130তম সংবিধান সংশোধনী বিলের বিরোধিতায় লোকসভার পর রাজ্যসভাতেও তীব্র প্রতিবাদ জানালো তৃণমূল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগানও দিয়েছেন দলের সাংসদেরা। দলীয় সূত্রে খবর, সংবিধান সংশোধনী বিল সহ আরও যে 2টি বিল আনা হয়েছে তা নিয়ে সংশোধনী যৌথ কমিটিতে তৃণমূল আপাতত কোনো প্রতিনিধি রাখবে না বলেই ঠিক করেছে। এই প্রসঙ্গে দলের এক নেতা বলেছেন, এই বিল কোনোদিনই পাস হবে না, তাই তা নিয়ে আলোচনারও প্রয়োজন নেই। সাংসদদের অনেক কাজ থাকে, তাদের সময় নষ্ট করার কোনো মানেই হয় না। আর যদি কোনোভাবে বিল পাসও করিয়ে নেয় তাহলে সুপ্রিম কোর্ট এটাকে আবর্জনা স্তূপে ফেলে দেবে। সূত্রের খবর, সংবিধান সংশোধনী বিল নিয়ে কংগ্রেসের সুর নরম থাকায় অসন্তুষ্ট তৃণমূল শিবির। বুধবার লোকসভায় দলের উপদলনেতা শতাব্দী রায়, মিতালি বাগদের হেনস্থা করা হয়েছিল বলে তৃণমূল অভিযোগ করেছিল। এদিন তারা লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে চিঠি দিয়ে অভিযোগ দায়ের করেছেন। তৃণমূলের তরফে দলের আরেক সাংসদ আবু তাহের খানকেও শারীরিক হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এদিন দুপুরে শাহর রাজ্যসভায় সংবিধান সংশোধনী বিল সহ বাকি 2টি বিলকে যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর প্রস্তাব পেশ করতে উদ্যত হতেই স্লোগান দিতে দিতে ওয়েলে নেমে পড়েন তৃণমূল সাংসদেরা। ট্রেজারি বেঞ্চের সামনে গিয়ে বিলের কপি ছিঁড়ে উড়িয়েও দেন তারা। এদিন যতক্ষণ রাজ্যসভা চলেছে প্রায় 40 মিনিট ধরে লাগাতার শাহর বিরুদ্ধে স্লোগান দিয়েছেন তৃণমূল সাংসদরা। হট্টগোলের মধ্যে রাজ্যসভায় ধ্বনি ভোটে অনলাইন গেমিং বিল পাশ করিয়ে নিয়েছে সরকার পক্ষ। তার কিছুক্ষণের মধ্যেই রাজ্যসভার অধিবেশন সাইন ডাই বা অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয়ে যায়। হাই নিউজ নেটওয়ার্ক। দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদলে দিল সুপ্রিম কোর্ট। এর আগে 2 বিচারপতির বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তা স্থগিত রাখা হলো। পরিবর্তে পথকুকুরদের বন্ধ্যাত্বকরণে জোর দিল আদালত। জানালো, সঠিক পদ্ধতিতে বন্ধ্যাত্বকরণ এবং প্রতিষেধক দেওয়ার কাজ করতে হবে। তারপর দিল্লির রাস্তায় নির্দিষ্ট আশ্রয় ফিরিয়ে দিয়ে যেতে হবে। দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদলে দিল সুপ্রিম কোর্ট। এর আগে 2 বিচারপতির বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তা স্থগিত রাখা হলো। পরিবর্তে পথকুকুরদের বন্ধ্যাত্বকরণে জোর দিল আদালত। জানালো, পথকুকুরদের দিল্লির রাস্তা থেকে নির্দিষ্ট আশ্রয় তুলে নিয়ে যাওয়া হবে। সেখানে সঠিক পদ্ধতিতে বন্ধ্যাত্বকরণ এবং প্রতিষেধক দেওয়ার কাজ করতে হবে। তারপর আবার যেখান থেকে কুকুরদের নিয়ে যাওয়া হয়েছিল সেখানেই ফিরিয়ে দিয়ে যেতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমের কথা বলেছে আদালত। যে সমস্ত কুকুর র্যাবিস আক্রান্ত বা আগ্রাসী স্বভাবের তাদের আশ্রয় কেন্দ্রেই রেখে দিতে হবে, আর রাস্তায় ফেরানো যাবে না তাদের। এছাড়া আদালত রাস্তায় প্রকাশ্যে কুকুরদের খাওয়ানোর অনুমতি দেয়নি। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চে দিল্লির পথকুকুর সংক্রান্ত মামলার শুনানি হয়েছে। এর আগে 2 সদস্যের বেঞ্চ নির্দেশ দিয়েছিল দিল্লির রাস্তা থেকে সমস্ত পথকুকুরকে সরিয়ে দিতে হবে, তাদের আশ্রয় কেন্দ্রে নিয়ে গিয়ে রাখা হবে। পশুপ্রেমী এবং পশু কল্যাণ সংগঠন এবং বিভিন্ন এনজিও এই রায়ের বিরুদ্ধে গর্জে উঠেছিল। তা নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাবাইয়ের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বেঞ্চ বদল করে দেন। শুক্রবার সেই নতুন বেঞ্চ রায় বদল করে রায় শোনালো। আদালত জানিয়েছে, কোনো শর্তেই রাস্তায় প্রকাশ্যে কুকুরদের খাওয়ানো যাবে না। পরিবর্তে প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। দিল্লি এবং আশপাশের এলাকায় পুরসভা ধরে ধরে কুকুরদের খাওয়ানোর স্থান নির্দিষ্ট করে দিতে হবে। এরপরেও রাস্তায় যারা খাবার দেবেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হতে পারে। এই নিয়ে অভিযোগ জানানোর জন্য হেল্পলাইন নম্বর চালু করা হবে। কোনো পশুপ্রেমী যদি রাস্তায় কোনো কুকুরকে পোষ্য হিসেবে গ্রহণ করতে চান, দিল্লি পুরসভায় তার জন্য আবেদন জানানো যাবে। সুপ্রিম কোর্ট জানিয়েছে,
দিল্লির রাস্তা থেকে পথ কুকুরদের তুলে নিয়ে যাবে প্রশাসন। এই কাজে কোনোভাবেই বাধা দেওয়া যাবে না। তবে আশ্রয় কেন্দ্রে নিয়ে গিয়ে সেই কুকুরদের বন্ধ্যাত্বকরণ এবং উপযুক্ত প্রতিষেধকের বন্দোবস্ত করতে হবে প্রশাসনের আধিকারিকদের। তা হয়ে গেলে আবার কুকুরগুলিকে নির্দিষ্ট স্থানে ফিরিয়ে দিয়ে যেতে হবে। অন্তত ৫,০০০ পথ কুকুরের জন্য আশ্রয় কেন্দ্র তৈরির নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। কারা রাস্তা থেকে কুকুর ধরবেন, কিভাবে আদালতের নির্দেশ বাস্তবায়িত হবে, পর্যাপ্ত কর্মী আছে কিনা তা নিয়ে পুরো কর্তৃপক্ষকে হলফনামা দাখিল করতে বলেছে আদালত। এছাড়া এই মামলার পরিধি দেশব্যাপী বিস্তৃত করেছে সুপ্রিম কোর্ট। হাই নিউজ নেটওয়ার্ক। মস্কো সফরে দ্বিতীয় দিনে ক্রেমলিনে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তার আগে রুশ বিদেশমন্ত্রীর সঙ্গেও দ্বিপাক্ষিক সম্পর্কে নানা দিক নিয়ে আলোচনা করেছেন জয়শঙ্কর। মস্কো সফরে দ্বিতীয় দিনে ক্রেমলিনে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তার আগে বৃহস্পতিবার রুশ বিদেশমন্ত্রীর সঙ্গেও দ্বিপাক্ষিক সম্পর্কে নানা দিক নিয়ে আলোচনা হয়। লাভরভের সঙ্গে আলোচনার পর যৌথ সাংবাদিক বৈঠকে জয়শঙ্কর জানিয়েছেন, আমরা মনে করি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী ভারত রাশিয়া মৈত্রী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে জরিমানা সহ ৫০% শুল্ক চাপানোর ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে পুতিন জয়শঙ্করের সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনীতিবিদদের একাংশ। রাশিয়া সফরে গিয়ে বুধবার মস্কোয় ভারত রাশিয়া বিজনেস ফোরামের আলোচনায় যোগ দিয়েছিলেন জয়শঙ্কর। সেখানে রাশিয়ার উপবিদেশমন্ত্রী ডেনিস মান্টুরভের সঙ্গে আলোচনা করেন তিনি। ওই আলোচনা চক্রে ভারত রাশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির জন্য ফের সওয়াল করেন জয়শঙ্কর। দ্রুত এই চুক্তি হওয়া উচিত বলে জানিয়েছেন তিনি। বিদেশমন্ত্রী বলেন, এমন চুক্তি হলে দ্বিপাক্ষিক বাণিজ্যে প্রতিবন্ধকতাগুলি আর থাকবে না। প্রসঙ্গত চলতি মাসেই রাশিয়া গিয়েছিলেন নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তিনিও ক্রেমলিনে গিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তাদের দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারি নিয়ে কথা হয়েছিল বলে রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা জানিয়েছিল। হাই নিউজ নেটওয়ার্ক। মার্কিন যুক্তরাষ্ট্রের হাবভাবকে সরাসরি দাদাগিরি বলে আক্রমণ করলেন ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। তার দাবি, বহুদিন ধরে ফ্রি ট্রেড থেকে লাভবান হয়েছে আমেরিকা, অথচ এখন সেই আমেরিকায় শুল্ককে হাতিয়ার করে ব্যবহার করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের হাবভাবকে সরাসরি দাদাগিরি বলে আক্রমণ শানালেন ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সু ফেইহং। তার দাবি, বহুদিন ধরে ফ্রি ট্রেড থেকে লাভবান হয়েছে আমেরিকা, অথচ এখন সেই আমেরিকায় শুল্ককে হাতিয়ার করে ব্যবহার করছে। তিনি জানান, মার্কিন প্রশাসন ভারতের রপ্তানিকৃত কিছু পণ্যের উপর ৫০% পর্যন্ত শুল্ক বসিয়েছে, যার বিরোধিতা করছে বেজিং। রাষ্ট্রদূতের বক্তব্য, নীরব থাকলে দাদাগিরি আরও বাড়বে, তাই চীন এবার খোলাখুলি ভারতের পাশে দাঁড়াচ্ছে। ফেইহং বলেন, ভারত চীন এশিয়ার ডাবল ইঞ্জিন। একে অপরের বাজারে প্রবেশের মাধ্যমে দুই দেশ মিলিতভাবে এমন শক্তি গড়তে পারে যার প্রভাব হবে ১+১ মিলে ২-এর থেকেও বেশি। তিনি জানান, চীন ভারতীয় পণ্যের জন্য বাজার আরও খোলার ইচ্ছা রাখে। বিশেষত তথ্য প্রযুক্তি, সফটওয়্যার এবং বায়োমেডিসিনে ভারতের প্রতিযোগিতামূলক জায়গা রয়েছে। অন্যদিকে চীন দ্রুত বাড়ছে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং, পরিকাঠামো নির্মাণ ও নবীন জ্বালানি ক্ষেত্রে। এই দুই ক্ষেত্র যুক্ত হলে দুই দেশেরই ব্যাপক উন্নতি সম্ভব বলেই মনে করেন তিনি। একই সঙ্গে রাষ্ট্রদূতের দাবি, চীন চাইছে ভারতীয় সংস্থাগুলি তাদের দেশে আরও বেশি বিনিয়োগ করুক। পাশাপাশি ভারত সরকারের কাছে তার প্রত্যাশা, চীনা সংস্থাগুলিকে ন্যায্য ও বৈষম্যহীন ব্যবসার পরিবেশ দেওয়া হোক, যাতে দুই দেশের শিল্প একসঙ্গে এগোতে পারে এবং দুই দেশের মানুষ উপকৃত হয়। প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারতের নির্দিষ্ট কিছু আমদানি পণ্যের উপর ৫০% শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে 25% ট্রেড ট্যারিফ এবং রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার জন্য অতিরিক্ত 25% জরিমানা। মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ, রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভারত পরোক্ষভাবে অর্থ যোগাচ্ছে। নতুন শুল্ক কার্যকর হবে আগামী ২৭ আগস্ট থেকে। হাই নিউজ নেটওয়ার্ক। বেজিং, ইসলামাবাদ এবং ঢাকার কূটনৈতিক সমীকরণ ঘিরে গুঞ্জনের মাঝেই চীন সফরে গেলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান।
বেজিং, ইসলামাবাদ এবং ঢাকার কূটনৈতিক সমীকরণ ঘিরে গুঞ্জনের মাঝে চীন সফরে গেলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার সকালেই চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। ঘটনাচক্রে ওয়াকার এমন এক সময় চীন সফরে যাচ্ছেন যখন চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই পাকিস্তানে রয়েছেন। আবার আগামী শনিবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দারের ঢাকা সফরে যাওয়ার কথা রয়েছে। দক্ষিণ এশিয়ায় একটি নতুন আন্তর্জাতিক জোট তৈরির চেষ্টা করছে পাকিস্তান এবং চীন। দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার জন্য বর্তমানে বহু দেশীয় গোষ্ঠী সার্ক রয়েছে, কিন্তু প্রায় এক দশক ধরে সার্ক প্রায় নিষ্ক্রিয়। এই অবস্থায় নতুন একটি আন্তর্জাতিক জোটে ঢাকাকেও কাছে টানতে চাইছে ইসলামাবাদ এবং বেজিং। সম্প্রতি ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়াও ওয়েনও দাবি করেছেন পাকিস্তান এবং বাংলাদেশকে সঙ্গে নিয়ে তারা একটি ত্রিদেশীয় কৌশলগত জোট তৈরি করতে চান। পাকিস্তান এবং চীনের সঙ্গে ওই প্রস্তাবিত ত্রিদেশীয় জোটে যোগ দিতে আপত্তি রয়েছে ঢাকার। বেজিংকে বেশ কয়েক দফায় নিজেদের সেই অবস্থান বুঝিয়ে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। কখনো প্রকাশ্যে মত জানিয়েছেন, কখনো কূটনৈতিক স্তরে বার্তা দিয়েছেন তিনি। তবে ঢাকাকে এই জোটে সক্রিয় করতে কূটনৈতিক স্তরে চাপ তৈরি করে যাচ্ছে বেজিং। কূটনৈতিক এই সমীকরণের আবহে বাংলাদেশের সেনাপ্রধানের চীন সফর আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। যদিও ত্রিদেশীয় কূটনৈতিক জোট গঠনের বিষয়ে এই সফরে কোনো আলোচনা হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। ওয়াকারের চীন সফরের বিষয়ে বাংলাদেশের সামরিক বাহিনীর জনসংযোগ দফতর একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, চীনের সামরিক এবং অসামরিক উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ওয়াকারের। সামরিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। ঘটনাচক্রে ওয়াকার যখন চীন সফরে যাচ্ছেন তখন চীনের বিদেশমন্ত্রী ওয়াং রয়েছেন পাকিস্তানে। ভারত সফর শেষে আফগানিস্তান হয়ে বুধবারই ইসলামাবাদে পৌঁছেছেন ওয়াং। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পাক বিদেশমন্ত্রী ইশাক। আগামী শনিবার আবার পাক বিদেশমন্ত্রী ঢাকা সফরে আসার কথা রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। লক্ষ্য বাংলার সম্মান বাঁচানো। ডুরান্ড ফাইনালে নর্থ ইস্টকে হারাতে মরিয়া ডায়মন্ড হারবার। ডুরান্ড কাপ ফাইনালে মোহনবাগান নেই, ইস্টবেঙ্গল নেই, মহামেডান নেই। ডায়মন্ড হারবার এফসি ম্যানেজমেন্ট বলছে তাতে কি হয়েছে। বাংলার সম্মানের কথা ভেবে ফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান সমর্থকদের সমর্থন চাইছেন তারা। আবেদন করছেন বাংলার সব ক্রীড়াপ্রেমী মানুষের কাছে। শনিবার ফাইনালে সবাই যেন যুব ভারতীতে এসে ডায়মন্ড হারবারকে সমর্থন করেন। সেই কারণে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান, আইএফ এর পদাধিকারীদের আমন্ত্রণ জানানো হচ্ছে। আর আইএফএ সহ ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান কর্মকর্তারাও মাত্র 4 বছরের মধ্যে আই লিগের মূল পর্বে ওঠার সঙ্গে ডুরান্ডের ফাইনালে ডায়মন্ড হারবারের খেলাকেও বেশ কৃতিত্বেরই মনে করছেন। ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গে অনেকের ধারণা হয়েছিল তাহলে কি ডুরান্ড ফাইনালে ফাঁকা গ্যালারি থাকবে। কলকাতা 3 প্রধানের এক প্রধানও ফাইনালে নেই, তাহলে গ্যালারি ভরবে কি করে। সব সংশয়ের অবসান ঘটিয়ে এদিন ডুরান্ড কর্তৃপক্ষের থেকে শুধু নিজেদের ক্লাবের জন্য 25,000 টিকিট তুলেছে ডায়মন্ড হারবার ক্লাব। এরপর রাজ্য ক্রীড়া দফতরের কাছেও টিকিট রয়েছে। তাই আশা করা যাচ্ছে সাম্প্রতিক পারফরমেন্সের জন্য মহামেডান স্পোর্টিংকে সরিয়ে যেভাবে ডায়মন্ড হারবার বাংলার ফুটবলের উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠছে, তাতে তাদের সমর্থনের জন্য শনিবারের যুব ভারতের গ্যালারিও ভর্তি থাকবে। ম্যাচের দিন হয়তো ডায়মন্ড হারবার থেকে কাতারে কাতারে মানুষ আসবেন বাস লরিতে চেপে যুব ভারতীতে। ডায়মন্ড হারবারের ফাইনালে ওঠায় সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মহামেডান স্পোর্টিংকে নিয়ে। বাংলার ক্রীড়াপ্রেমীরা মনে করছেন ধীরে ধীরে বাংলার তৃতীয় প্রধানের জায়গা নিয়ে নিচ্ছে ডায়মন্ড হারবার। সেই প্রসঙ্গে মহামেডানের কার্যকরী সভাপতি কামরুদ্দিন বলছিলেন, বাংলার একটা ক্লাব ফাইনাল খেলবে, এর থেকে ভালো কিছু আর হতে পারে না। আসলে এখনকার দিনে আর্থিক সক্ষমতাটা খুব জরুরি। তবে শনিবার আমাদের সমর্থন থাকবে ডায়মন্ড হারবারের দিকে। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল থেকে নিজেরা বিদায় নিলেও মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস বলেছিলেন, যেভাবে ডায়মন্ড হারবার উঠে আসছে তার জন্য সাধুবাদ জানানো উচিত। অত্যন্ত পেশাদারিভাবে একটা ক্লাব চালাচ্ছেন সবাই। তার থেকেও বড় কথা, টানা 4 বছর ধরে একমাত্র কোচ কিবুর উপরেই ভরসা রেখেছে ডায়মন্ড হারবার। পাশাপাশি ইস্টবেঙ্গল ক্লাবে কার্যকরী কমিটির মিটিংয়ে ডুরান্ড সেমিফাইনালের রেফারি হরিশ কুণ্ডুর তীব্র সমালোচনাও করা হয়েছে। ক্লাবের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার বলছিলেন, কিভাবে ম্যাচের আগের দিন রাত 9টার সময় হরিশ কুণ্ডুকে রেফারি করে কলকাতায় উড়িয়ে নিয়ে আসা হয়েছে, সত্যিই বুঝতে পারছি না। তবে ফাইনালে ডায়মন্ড হারবারের ওঠা নিয়ে দেবব্রত সরকারের বক্তব্য, আমি চাইছি ডায়মন্ড হারবার ডুরান্ড চ্যাম্পিয়ন হোক।
কারণ বাংলায় ট্রফিটা রাখতেই হবে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।